ম্যাগনেসিয়াম ফসফেট, তারপর 2 হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট, আর আরেকটা করো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট। এই কয়টা একটু লিখে চ্যাট বক্সে জানাও যে কোনটার ফর্মুলা কি। আরও একটা দিই, অ্যালুমিনিয়াম সালফেট। সো ভিডিওতে একজন অ্যান্সার দিছো, এই চ্যাট বক্সে একজন অ্যান্সার দিছো। সো আমি এখানে সলিউশনগুলো দিয়ে দিই। দেখো ম্যাগনেসিয়াম ফসফেট, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর ফসফেট যে আয়ন তার মধ্যে একটা কম্পাউন্ড, রাইট? সো ফসফেট হচ্ছে আমাদের 3- আর ম্যাগনেসিয়াম হচ্ছে 2+। সো তাদের ভ্যালেন্সিগুলো ইন্টারচেঞ্জ হবে অ্যান্ড কম্পাউন্ডটা হবে এরকম Mg3PO4 2। অ্যামোনিয়াম ফসফেট হচ্ছে, দেখো অ্যামোনিয়াম আয়ন হচ্ছে NH4+, আর ফসফেট হচ্ছে PO4 3-। দ্যাটস ওয়াই দ্য কম্পাউন্ড উইল বি NH4 3PO4। দেন ম্যাগনেসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম হচ্ছে 2+ অ্যান্ড নাইট্রেট হচ্ছে NO3-। সো এটা হবে MgNO3 2। অ্যান্ড দেন অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট হচ্ছে Al3+, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি অর চার্জ হচ্ছে 3, আর সালফেট হচ্ছে SO4 2-। সো এটা হবে Al2SO4 3। ওকে, সো আমরা এখন তাহলে পরের টপিকে যাই। আমরা তো সবাই অ্যানায়নিক আর ক্যাটায়নিক বন্ড তো বুঝি, রাইট? মানে আয়নিক বন্ড যেটা, যেখানে অ্যানায়ন আর ক্যাটায়ন ফর্ম হয়, এটা সম্পর্কে তো কারো কোনো কনফিউশন নেই। আমরা তো এটা ফার্স্টের দিকেও দেখছিলাম কয়েকবার। সো আমরা এখানে যেই টপিকটা দিয়ে আজকে স্টার্ট করব সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। কারো যদি আয়নিক বন্ডের প্রবলেম থাকে বলতে পারো, আমি আরেকবার দেখাই দেব। কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। কোভ্যালেন্ট বন্ড কাদের মধ্যে হয়? বিটুইন টু নন মেটালস, বিটুইন নন মেটালস, দুইটা না, যে কোনো কয়েকটার মধ্যে হতে পারে। সো বিটুইন নন মেটালস, একটা মেটাল আর একটা নন মেটালের মধ্যে হয় হচ্ছে আয়নিক বন্ড বা আয়নিক বন্ধন। আর দুইটাই যদি অধাতু হয় বা দুইটাই যদি নন মেটাল হয়, তখন যে বন্ডটা ক্রিয়েট হয় সেই বন্ডটা হচ্ছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। এখন কোভ্যালেন্ট বন্ডের আইডিয়াটা হচ্ছে এখানে ইলেকট্রন শেয়ার করা হয়, ইলেকট্রন
ইলেকট্রনস আর শেয়ার্ড। ইলেকট্রনস আর শেয়ার। আইডিয়াটা এরকম যে ধরো এইখানে একটা নন মেটাল নিচ্ছি, ধরো হাইড্রোজেন। সো হাইড্রোজেনের লাস্ট অরবিটে একটা ইলেকট্রন থাকে, আর আমরা এখানে আরেকটা নন মেটাল নিচ্ছি উইচ ইজ সে ক্লোরিন। সো ক্লোরিনের মধ্যে হচ্ছে তোমার শুধু আউটার শেলটা আমরা আঁকবো, আউটার শেল না আঁকলেও তুমি ধরো সবগুলো আঁকতে পারো। ক্লোরিন হচ্ছে কি 287। সো ক্লোরিনের ফার্স্টে হচ্ছে দুইটা ইলেকট্রন, এখানে একটা এখানে একটা, তারপর এরপর হচ্ছে 8টা ইলেকট্রন, এখানে 2, এখানে 4, এই 6 হচ্ছে 8। আর এরপর আউটার শেল, আমরা অ্যাকচুয়ালি আউটার শেলটা নিয়ে সবসময় কনসার্ন। আউটার শেলে হচ্ছে 7টা ইলেকট্রন। সো আমরা সবসময় যখন আঁকবো আমাদের এই ভিতরেরগুলো আঁকার দরকার নেই, আমরা শুধু আউটার শেলটাই আঁকবো, ভিতরেরগুলো নিয়ে আমাদের কাজ নেই। এখন ওদের মধ্যে কীরকম বন্ড ফর্ম হবে দেখো, দুইজনেরই টেন্ডেন্সি থাকে দুই ধরনের। একটা হচ্ছে ডুয়েট রুল ফলো করা। ডুয়েট রুল হচ্ছে ইফ পসিবল তুমি লাস্টের অরবিটে 2টা ইলেকট্রন রাখবা, বাট এটা শুধুমাত্র হাইড্রোজেন আর লিথিয়ামের জন্যই অ্যাপ্লিকেবল, মানে যাদের ইলেকট্রন 8-এর থেকে কম। So duet rule is applicable for atoms with less than 8 electrons. Is applicable for atoms less than 8 or not, less than হচ্ছে 3 electrons. So less than 4 electrons. মানে এইসব অ্যাটমের টেন্ডেন্সি থাকে ইফ পসিবল তারা তাদের আউটার শেলে 2টা ইলেকট্রন রাখবে। আর বড় যে অ্যাটমগুলো আছে তাদের টেন্ডেন্সি হচ্ছে অক্টেট রুল ফলো করা। অক্টেট রুল হচ্ছে একটা আমাদের ভ্যালেন্স যে শেল, এই আউটার শেলটাকে কি বলা হয়? ভ্যালেন্স শেল। সো ভ্যালেন্স শেলে যদি 8টা ইলেকট্রন রাখতে পারি সেটা আমার জন্য বেনিফিট। সো এই লার্জার অ্যাটমগুলোর টেন্ডেন্সি থাকে অক্টেট রুলকে ফলো করা। ওকে, এখন ওরা যদি ধরো ক্যাটায়ন অ্যানায়ন ফর্ম করে সেটা হবে না, কারণ হাইড্রোজেন তো মেটাল না। ওরা যদি ধরো এভাবে ক্যাটায়ন ফর্ম করে যে হাইড্রোজেন তার একটা ইলেকট্রনকে দিয়ে প্লাস হয়ে গেল আর সেই ইলেকট্রনটা ক্লোরিন রিসিভ করে ক্লোরিন মাইনাস হয়ে গেল, এটা কেন হবে না? কারণ হাইড্রোজেনের কিন্তু টেন্ডেন্সি ডুয়েট রুল ফলো করা, তার কিন্তু এইটা টেন্ডেন্সি না যে সে তার একটা ইলেকট্রন আছে সেটাকেও দিয়ে দিবে, বুঝতে পারছো? সো এখানে যেটা হবে যে তারা যদি দুইজনই ইলেকট্রন এরকম একজন দিয়ে দেয় আর একজন নিয়ে নেয় তাহলে কিন্তু হচ্ছে না ব্যাপারটা। আমরা পরে আরও এক্সাম্পল দেখবো, তখন এটা আরও ক্লিয়ার হবে। সো এখানে যেটা দেখতেছি যে দুইজনই যদি বেনিফিটেড হতে চায় তাদের কাছে একটা অপশন আছে, সেই অপশনটা হচ্ছে তারা ইলেকট্রন শেয়ার করতে পারে। এই দুইটা অ্যাটম নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করবে। কীভাবে শেয়ার করবে দেখো, এভাবে। চার্জ নাই তো, চার্জ নাই। আচ্ছা, সো এখানে আমরা দেখতেছি যে তোমার তারা ইলেকট্রন শেয়ার করতেছে হাইড্রোজেন আর ক্লোরিন। এখানে এই অরেঞ্জ কালারেরটা হচ্ছে ক্লোরিনের আর ইয়েলোটা হচ্ছে অরিজিনালি হাইড্রোজেনের। ওকে, সো এই যে শেয়ারিংয়ের যে আইডিয়াটা, এখন কি হলো দেখো, হাইড্রোজেন এখন ক্লেম করতে পারবে যে এই দুইটা ইলেকট্রনই তার। ওকে, আবার ক্লোরিনও বলতে পারবে যে এই ইয়েলো ইলেকট্রনটা সহ তার টোটাল 8টা ইলেকট্রন আছে। সো দুইজনের মধ্যে একটা শেয়ারিং হচ্ছে, দুইজনই বেনিফিটেড হচ্ছে, দুইজনেরই ওর ডুয়েট রুল ওর অক্টেট রুল ফলো হচ্ছে, দুইজনই বেনিফিটেড, দুইজনই স্টেবল। আবার তাদের মধ্যে একটা কি অ্যাকচুয়ালি বন্ড ক্রিয়েট হয়েছে। ওকে, সো এই বন্ডটাকে আমরা এভাবে এঁকে দেখাতে পারি যে হাইড্রোজেন তার একটা ইলেকট্রন দিচ্ছে আর ক্লোরিন তার একটা ইলেকট্রন দিচ্ছে, বাকি 6টা আর আঁকার দরকার নেই। হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে এরকম একটা বন্ড ফর্ম হচ্ছে। সো এইটাকে আমরা একটা লাইন এঁকে দেখাতে পারি। এই দুইটা ইলেকট্রনকে আমরা যদি একটা লাইন দিয়ে কানেক্ট করে দিই
এটা ইন্ডিকেট করে যে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড বা একটা সমযোজী বন্ধন আছে। ক্লিয়ার? সো একটা কোভ্যালেন্ট বন্ডে হচ্ছে অ্যাকচুয়ালি দুই সাইডে দুইটা ইলেকট্রন থাকে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। এই ইলেকট্রনটা হচ্ছে অরিজিনালি ওর, এই ইলেকট্রনটা হচ্ছে অরিজিনালি ওর, বাট এই দুইটা ইলেকট্রনই এখন হাইড্রোজেনের, আবার এই দুইটা ইলেকট্রনই এখন ক্লোরিনেরও, মানে তারা শেয়ার করতেছে জিনিসটা। ওকে, সো এটাই হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের আইডিয়া। সো এখন আমরা আরও কিছু এক্সাম্পল দেখব, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি। মানে দুইটা নন মেটালের মধ্যে অ্যাকচুয়ালি সবসময় কোভ্যালেন্ট বন্ড হয়। আরেক ধরনের বন্ড প্রসেস আছে, সেটাকে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বলে, বাট ওইটা তোমাদের সিলেবাসে এখন নাই। সো আমরা তাহলে দেখি যে আরও কয়েকটা এক্সাম্পল। আমরা এটা দেখলাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড কম্পাউন্ডের ফর্মেশন। এটা এখানে লিখে রাখি। এটাকে আমরা শর্টে জাস্ট একটা ইলেকট্রন দিয়ে দেখাই দিলেই হবে। আর এর জন্য এই কম্পাউন্ডটাকে আমরা এভাবে লিখি HCl, একসাথেও লিখতে পারি, অথবা তুমি যদি একটু ভেঙে দেখাইতে চাও এরকম একটা দাগ দিয়ে দেন Cl। এটা মানে হচ্ছে একটা বন্ড বা একটা হ্যান্ড। এই হ্যান্ডের এক পাশে হাইড্রোজেনের ইলেকট্রন আছে, আরেক পাশে ক্লোরিনের ইলেকট্রন আছে। এরপর আমরা আরেকটা পপুলার কম্পাউন্ড দেখব, উইচ ইজ ওয়াটার। H2O। সো এটার আমরা এখান থেকে এই যে স্ট্রাকচারটা আঁকলাম, এগুলাকে বলা হয় তার স্ট্রাকচারাল ফর্মুলা। এটা হচ্ছে তার শুধু ফর্মুলা বা মলিকুলার ফর্মুলা, আর এটা হচ্ছে তার স্ট্রাকচারাল ফর্মুলা বা বাংলায় বলা হয় গাঠনিক সংকেত। মানে কোনো একটা কম্পাউন্ডের স্ট্রাকচার কেমন সেটা যদি আমরা ডিটেলসে এঁকে দেখাই, সেটাই হচ্ছে গাঠনিক সংকেত বা স্ট্রাকচারাল ফর্মুলা। ওকে, এবার ওয়াটারেরটায় আসি। সো ওয়াটারের ক্ষেত্রে কি হয় দেখো, হাইড্রোজেন একটা অ্যাটম, যে অ্যাটমটার জাস্ট একটা ইলেকট্রন আছে, আর অক্সিজেন আরেকটা অ্যাটম যার ভ্যালেন্স শেলে টোটাল 6টা ইলেকট্রন আছে, রাইট? এখানে 6টা ইলেকট্রন আঁকি, 1 2 3, 1 2, দেন এই হচ্ছে 3 4 5, আর এই হচ্ছে 6। সো আমরা এই হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে একটা বন্ড ফর্ম করতে চাচ্ছি। আচ্ছা, হাইড্রোজেনের টেন্ডেন্সি কোন রুল ফলো করা? ডুয়েট রুল। আর অক্সিজেনের টেন্ডেন্সি হচ্ছে টু ফলো অক্টেট রুল। সে চাচ্ছে তার আউটার শেলে বা তার ভ্যালেন্স শেল, এটাকে কি বলা হয়, আউটারটাকে ভ্যালেন্স শেল। আমরা কিন্তু এবার আর ভিতরে এগুলো আঁকিনি। সো সে চাচ্ছে যে তার আউটার শেলটায় 8টা ইলেকট্রন থাকুক। ওকে, সো সে কি করতে পারে, সে দেখো একটা হাইড্রোজেনের সাথে যদি ইলেকট্রন শেয়ার করে তাহলে কিন্তু তার হচ্ছে না। সে যদি এটা শেয়ার করে তখন হাইড্রোজেন ঠিকই বেনিফিটেড হয়েছে, হাইড্রোজেনের এখন 2টা ইলেকট্রন, বাট অক্সিজেনের এখন টোটাল কয়টা ইলেকট্রন? 7টা। সো তার কিন্তু আরও একটা দরকার। সো আমরা এক কাজ করতে পারি, আমরা 2টা হাইড্রোজেন নিতে পারি, মানে সেম জিনিসটাই এই পাশে আরেকটা দিয়ে দিলাম। ক্লিয়ার? সো এইটাই হচ্ছে আমার ওয়াটার ফর্মেশনের ওয়ে, মানে ওয়াটার এইভাবে ফর্ম হয়। ওকে, সো এখন দেখো এই হাইড্রোজেনটার 2টা ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনটার 2টা ইলেকট্রন আছে, আর তার চেয়েও বড় কথা হচ্ছে এই অক্সিজেনটার এখন 8টা ইলেকট্রন আছে। আমরা এই যে স্ট্রাকচারগুলো আঁকতেছি, মানে এইভাবে একটা স্ট্রাকচারাল ফর্মুলা লেখার ওয়েকে বলা হয় লিউইস স্ট্রাকচার, লিউইস স্ট্রাকচার বা লুইস স্ট্রাকচার। সো এই লিউইস স্ট্রাকচার দিয়ে আমরা অ্যাকচুয়ালি একটা স্ট্রাকচারাল ফর্মুলা আঁকতে পারবো। আরও অনেক স্ট্রাকচার আছে, বাট লিউইস স্ট্রাকচার হচ্ছে এই যে, মানে এইখানে যেরকম দেখাচ্ছি এটাকেই বলা হয় লিউইস স্ট্রাকচার, মানে ছোটো ছোটো ইলেকট্রন এঁকে দেন কোভ্যালেন্ট বন্ডটাকে এক্সপ্লেন করা। বাট অ্যাকচুয়ালি এগুলো আরও অনেক ডিটেলসে পড়বা তুমি কলেজে উঠলে, তখন লিউইস স্ট্রাকচার থেকেও তুমি 3D স্ট্রাকচার শিখবা, তারপর হচ্ছে অরবিটাল ওভারল্যাপিং বলতে একটা আইডিয়া আছে, ওইগুলো শিখবা, তখন আর এইভাবে আঁকবা না। এইটা তুমি আঁকবা মানে কখনো শর্টলি আঁকার জন্য, বাট দেখা যাবে তুমি যখন বড় করে এক্সপ্লেন করবা তখন তোমার অন্য সেই এক্সপ্লেন করতে হবে। ওকে, সো এখানে এইটাকে যদি আমরা একটু বন্ড দিয়ে দেখাই, যে হাইড্রোজেন তার একটা ইলেকট্রন
আর অক্সিজেনের হচ্ছে টোটাল 6টা ইলেকট্রন, রাইট? সো 1 2 3 4 5 আর 6, আর এই পাশে আরেকটা হাইড্রোজেন। সো এইখানে শেয়ারিংটা হচ্ছে অক্সিজেনের একটা ইলেকট্রন আর হাইড্রোজেনের একটা ইলেকট্রনের মধ্যে। সো তাদের মধ্যে আমরা একটা লাইন এঁকে দিতে পারি, মানে বোঝাচ্ছে এই দুইটা একটা শেয়ারিংয়ে আছে, মানে এই দুইটা হাইড্রোজেনেরও আবার এই দুইটা অক্সিজেনেরও। ওকে, আবার সিমিলারলি এই ইলেকট্রনটা আর এইটার মধ্যে একটা লাইন আমরা এঁকে দিতে পারবো। সো এটাই হচ্ছে আমাদের ওয়াটারের স্ট্রাকচার। মানে আমরা যদি সব ইলেকট্রনগুলো থেকে ইয়া করে ফেলি, ইলেকট্রনগুলো যদি না চিন্তা করি, জাস্ট লাইন দিয়ে চিন্তা করি, তাহলে ওয়াটারের স্ট্রাকচার হচ্ছে দেখতে এরকম। এটাই হচ্ছে ওয়াটারের কেমিক্যাল স্ট্রাকচার। ওকে, আর এখানে আরও কয়েকটা নতুন আইডিয়া আমরা শিখব, যে একটা কোভ্যালেন্ট বন্ডে যেই ইলেকট্রনগুলো বন্ডের ভিতরে থাকে, মানে কোভ্যালেন্ট বন্ডে থাকে, যেমন এইখানে এই যে এই হোয়াইট ইলেকট্রনটা, তারপর এই ইয়েলো ইলেকট্রনটা আর এই কালারের ইলেকট্রনটা, এরা হচ্ছে তোমার, এদেরকে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন। বন্ড পেয়ার ইলেকট্রন, বন্ড পেয়ার ইলেকট্রনস। আবার এই দুইটাও একটা বন্ড পেয়ার ইলেকট্রন। বাংলায় বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন, বন্ধন জোড়। আর একটা যে কোনো একটা অ্যাটমের যেই ইলেকট্রনগুলো তোমার বন্ডে পার্টিসিপেট করে না, তাদেরকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন। এই দুইটা ইলেকট্রনকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন। আচ্ছা, বন্ড পেয়ারকে শর্টে বিপি লেখে, আর লোন পেয়ার ইলেকট্রনকে শর্টে এলপি লেখে। এই দুইটাও লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রনের বাংলা হচ্ছে তোমার মুক্তজোড় ইলেকট্রন। ওকে, আচ্ছা, এখন এই লোন পেয়ার তো বুঝলাম, লোন পেয়ার কয়টা আছে আমরা খুব ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারি। এখন লোন পেয়ার ইলেকট্রনের ক্ষেত্রে একটা কনভেনশন হচ্ছে যে লোন পেয়ার ইলেকট্রন দুইটাকে একসাথে বলা হয়, মানে লোন পেয়ার ইলেকট্রন, এটা বলার সময় আমাকে যদি জিজ্ঞেস করা হয় অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন কয়টা, আমি যতগুলো থাকবে, মানে অ্যাকচুয়ালি যতগুলো থাকবে, এখানে কয়টা আছে 1 2 3 4, অ্যাকচুয়ালি যতগুলো থাকবে তাকে 2 দিয়ে ডিভাইড করে বলবো। আচ্ছা, মানে এখানে এই যে পেয়ার কথাটার জন্য এখানে আমরা দুইটা দুইটা করে কাউন্ট করি। লোন পেয়ার ইলেকট্রন যতগুলো থাকবে তার হাফ হচ্ছে, মানে আমাকে যদি জিজ্ঞেস করা হয় এটা লোন পেয়ার ইলেকট্রন কয়টা, তুমি দেখবা যে কয়টা ইলেকট্রন বন্ডে নাই, 1 2 3 4, তাহলে তোমার লোন পেয়ার ইলেকট্রন তার মানে আছে দুইটা। ওকে, আমাকে যদি কেউ কোশ্চেনে আসে এমসিকিউতে বা যে কোনো জায়গায় যে অক্সিজেনের বন্ধন জোড় ইলেকট্রন কয়টা, তাহলে সরি মুক্তজোড় ইলেকট্রন কয়টা, তুমি বলবা দুইটা। মানে দুইটা মানেই হচ্ছে অ্যাকচুয়ালি চারটা, কারণ এখানে আমরা পেয়ার ওয়াইজ চিন্তা করি। আর অনেক সময় এভাবেও বলা হয় কয় জোড়া বা হাউ মেনি পেয়ার্স অফ লোন পেয়ার ইলেকট্রন, তখনও বলবা দুইটা। ওকে, হাউ মেনি পেয়ার্স অফ লোন পেয়ার ইলেকট্রন আর দেয়ার। হ্যাঁ, লোন পেয়ার ইলেকট্রনটা আরেকবার বোঝাচ্ছি, একটু দাঁড়াও। হাউ মেনি পেয়ার্স অফ আচ্ছা, লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে একটা অ্যাটমের যেই ইলেকট্রনগুলো কোভ্যালেন্ট বন্ডে পার্টিসিপেট করে নাই, যেমন এই যে উপরের দুইটা ইলেকট্রন আবার নিচের দুইটা ইলেকট্রন, মানে ওরা ফ্রি, ওদের শেয়ারিংয়ে যাওয়া লাগে না, ওই ইলেকট্রনগুলোকেই আমরা বলি লোন পেয়ার ইলেকট্রন বা মুক্তজোড় ইলেকট্রন। এবং তোমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় একটা অ্যাটমে কয়টা লোন পেয়ার ইলেকট্রন আছে, বা হাউ মেনি পেয়ার্স অফ লোন পেয়ার ইলেকট্রন আর দেয়ার, অর হাউ মেনি লোন পেয়ার ইলেকট্রনস আর দেয়ার, তুমি জাস্ট
কাউন্ট করবা কয়টা আছে সেটাকে 2 দিয়ে ডিভাইড করে বলবা। ওকে, মানে দুইটাকে একসাথে বলতে হয় এখানে। ওকে, ক্লিয়ার এটা সবার? সো এই হচ্ছে লোন পেয়ার আর বন্ড পেয়ারের আইডিয়া। আর এখানে অক্সিজেনের বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা আছে? বন্ড পেয়ার ইলেকট্রন আছে হচ্ছে দুইটা। যেই ইলেকট্রনগুলো বন্ডে থাকে সেইগুলোকে কিন্তু আমরা আর 2 দিয়ে ডিভাইড করব না। বন্ড পেয়ার ইলেকট্রন বলার সময় যেই কয়টা থাকবে সেই কয়টাই। আচ্ছা, এবার আমার একটা কোশ্চেন অ্যান্সার দাও, এই হাইড্রোজেনটার লোন পেয়ার ইলেকট্রন কয়টা? এই হাইড্রোজেনটার লোন পেয়ার ইলেকট্রন কয়টা? বন্ড পেয়ার না, বন্ড পেয়ার চারটা না, মানে এই বন্ড পেয়ার ইলেকট্রন অফ অক্সিজেন, আমরা অক্সিজেনের কথা বলতেছি। ওকে, সো অক্সিজেনের কোন কোন ইলেকট্রনগুলো শেয়ারিংয়ে গেছে? অক্সিজেনের এই হোয়াইট ইলেকট্রনটা গেছে আর এইটা গেছে, সো এখানে বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে দুইটা। বুঝতে পারছো? আচ্ছা, এবার বলো যে হাইড্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন কয়টা? এই হাইড্রোজেনটার লোন পেয়ার কয়টা? ওকে, সো দুইজন অ্যান্সার দিছো 0। হাইড্রোজেনের লোন পেয়ার হচ্ছে 0। আর হাইড্রোজেনের বন্ড পেয়ার কয়টা? হাইড্রোজেনের বন্ড পেয়ার কয়টা হবে? একটা। ওকে, সো এটাই হচ্ছে রুল, যে আমরা বন্ড পেয়ার বলার সময় যেই কয়টা অ্যাকচুয়ালি বন্ডে গেছে সেই কয়টাই বলবো, বাট লোন পেয়ারের সময় আমরা 2 দিয়ে ডিভাইড করে বলবো। ওকে, সো লোন পেয়ার ইলেকট্রন আছে এখানে দুইটা। অনেকেই কিন্তু এটা ভুল করে 4টা লেখে, এমসিকিউতে আসলে অক্সিজেনের লোন পেয়ার 4টা, এটা কিন্তু কমপ্লিটলি ভুল। ওকে, সো ওয়াটারের স্ট্রাকচার বুঝলাম। ওয়াটারের স্ট্রাকচার ফর্মুলা হচ্ছে এরকম। এখানে এটা কেন এরকম ভি শেপ, এটার একটা রিজন আছে। ইভেন এই অ্যাঙ্গেলটাও মেজার করা থাকে, মেজার করা যায়। আমরা এগুলো পরে শিখবো, ঠিক আছে? ওকে, সো লোন পেয়ার ইলেকট্রন আর বন্ড পেয়ারের আইডিয়াটা ক্লিয়ার হলো। এবার আমরা আসি মিথেনের স্ট্রাকচার। মিথেন, এটার ফর্মেশন কীরকম? মিথেন একটা অর্গানিক কম্পাউন্ড যেটার ফর্মুলা হচ্ছে CH4। মানে এখানে একটা কার্বনের চারপাশে 4টা হাইড্রোজেন কোভ্যালেন্ট বন্ড দিয়ে লাগানো থাকে। সো আমরা ফার্স্টে আসি, এটাকে লিউইস স্ট্রাকচার দিয়ে দেখি। এটা লিউইস স্ট্রাকচার দিয়ে আমরা এটার তোমার এক্সপ্লেনেশনটা দেখি যে কেন এরকম। সো একটা হাইড্রোজেন, তার একটা ইলেকট্রন, আর একটা কার্বনের আউটার শেলে 4টা ইলেকট্রন। এখন আমাদের কার্বনের ইচ্ছা হচ্ছে যে সে সামহাউ অক্টেট রুল ফলো করবে, তার আউটার শেলে যদি 8টা ইলেকট্রন হইতো তার খুব সুবিধা হইতো। ওকে, সো এখানে তারা কি করবে দেখো, সে 4টা হাইড্রোজেনের সাথে কোভ্যালেন্ট বন্ড করবে, তাতে হাইড্রোজেনেরও লাভ। দেখো আমরা যদি এখানে এরকম ড্র করি, চারটা হাইড্রোজেনকে ড্র করি, তাহলে এই 4টা হাইড্রোজেন ওদের সাথে অ্যাকচুয়ালি শেয়ারিংয়ে আছে, এই কার্বনটার সাথে শেয়ার করতেছে আর কি। এখন দেখো কার্বনের টোটাল কয়টা ইলেকট্রন হলো? কার্বনের টোটাল ইলেকট্রন হয়ে গেছে 8টা, ফাইন। আর হাইড্রোজেনের কয়টা করে ইলেকট্রন হলো? 2 2 2 2। সো ও হ্যাপি, ঠিক আছে? সো এটাই হচ্ছে আইডিয়া, যে আমরা মানে এখানে একটা কোভ্যালেন্ট বন্ডে সবাই শেয়ার করবে। ওকে, কাইন্ড অফ এরকম যে ধরো তুমি আর তোমার ফ্রেন্ড মাঠে খেলতে গেছে, একজনের কাছে ক্রিকেট ব্যাট আছে আর একজনের কাছে ক্রিকেট বল আছে। খেলার সময় দুইজনেই ক্রিকেট ব্যাট আর বল শেয়ার করে খেলবা। ওকে, তখন তোমার কাছে মনে হবে ক্রিকেট ব্যাট আর বলটা তোমারও, আবার তোমার ফ্রেন্ডের কাছেও মনে হবে ক্রিকেট ব্যাট আর বলটা ওরও। ঠিক আছে? সো এটাই হচ্ছে আইডিয়া। সো এই হচ্ছে লিউইস স্ট্রাকচার। আর তোমার এটাকে যদি আমরা বন্ড এঁকে দেখাই, লিউইস স্ট্রাকচারটা যে এরকম ইলেকট্রনগুলো পাশেই রাখতে হবে তা না, এখানেও রাখা যায়, আবার এখানেও রাখা যায় এটাকে। ওকে,
ওকে, সো আইডিয়াটা এরকম যে আমরা এরকম করে আঁকলাম। সো এই যে দুইটা ইলেকট্রন, এইগুলো কি এক একটা কোভ্যালেন্ট বন্ড, এই একটা কোভ্যালেন্ট বন্ড, এই একটা কোভ্যালেন্ট বন্ড, এই একটা কোভ্যালেন্ট বন্ড, এই একটা কোভ্যালেন্ট বন্ড। এখান থেকে ক্লিয়ার, একটা কোভ্যালেন্ট বন্ডে দুইটা ইলেকট্রনই সবসময়ই দুইজনের হবে। এরকম হবে না যে একটা কোভ্যালেন্ট বন্ডে দুইটাই একজনের ইলেকট্রন, এটা কখনোই হবে না। ওই টাইপের একটা বন্ড আছে, সেটার নামই হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। যাই হোক, সো এইটাকে আমরা যদি এরকম লাইন দিয়ে আঁকি, তাহলে এই যে দুইটা ইলেকট্রন, এইগুলোকে আমরা কি দিয়ে রিপ্লেস করব এখন? এক একটা লাইন। এই লাইনগুলোই বেসিক্যালি ইন্ডিকেট করে লাইনের দুই পাশে দুইটা ইলেকট্রন। সো আমরা জাস্ট একটা সিঙ্গেল লাইন এঁকে দিলেই হবে। ওকে, সো আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। সো এই হচ্ছে মিথেনের স্ট্রাকচার। মিথেনও একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। সো আমরা হাইড্রোজেনের কয়েকটা কম্পাউন্ড দেখলাম, HCl, তারপর হচ্ছে ওয়াটার, তারপর হচ্ছে মিথেন। আমরা এবার দুইটা অক্সিজেন গ্যাসের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড দেখি। আচ্ছা, আমি একটু দাঁড়াও, কী কী অ্যাটম আছে একটু চিন্তা করে নিই। হাইড্রোজেন দেখাইছি, এরপর হচ্ছে কার্বনের একটা দেখাইছি, CH4। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে আরেকটা দেখাই, সেটা হচ্ছে দুইটা অক্সিজেন, অক্সিজেন গ্যাস, তার লিউইস স্ট্রাকচার বা তার মধ্যে কোভ্যালেন্ট কম্পাউন্ডটা, কোভ্যালেন্ট বন্ডটা কীভাবে ক্রিয়েট হয়। সো একটা অক্সিজেনের একদম ব্যালেন্স শেলের কথা যদি চিন্তা করি, 6টা করে ইলেকট্রন থাকে। আচ্ছা, এভাবে না এঁকে, হ্যাঁ আচ্ছা এভাবে ঠিক আছে। সো এই হচ্ছে একটা অক্সিজেনের 6টা ইলেকট্রন, আর আমরা এখানে আরেকটা অক্সিজেন নিলাম, সেকেন্ড আরেকটা অক্সিজেন, যারও 6টা ইলেকট্রন। এই হচ্ছে আমার এই অক্সিজেনটার টোটাল 6টা ইলেকট্রন। সো এখন দেখো, দুইজনেরই 8টা ইলেকট্রন দরকার, তাহলে তারা কিভাবে শেয়ার করতে পারে? এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা শেয়ার করলো, এই ইলেকট্রন শেয়ার করলো, মানে এদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট করলো। সো এখন দেখো, এই অক্সিজেনটা ক্লেম করতে পারবে যে আমার এই টোটাল 8টা ইলেকট্রন আছে, বিকজ এটা শেয়ার্ড। আবার এই অক্সিজেনটাও এখন ক্লেম করতে পারবে তার টোটাল 8টা ইলেকট্রন আছে, সো সে এখন হ্যাপি, তার টোটাল 8টা করে ইলেকট্রনই দরকার ছিল। সো তারা এখানে দেখো দুইটা কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করছে। সো এর জন্য এটাকে যখন আমরা স্ট্রাকচার দিয়ে লিখবো, এখানে একটা ডাবল বন্ড দিব। এটা হচ্ছে ডাবল বন্ডের আইডিয়া, মানে একটা দুইটা অ্যাটমের মধ্যে যদি মোর দ্যান ওয়ান কোভ্যালেন্ট বন্ড থাকে, তখন ওইখানে একটা ডাবল বন্ড দিতে হয়। মানে মোর দ্যান ওয়ান না, মানে যদি দুইটা বন্ড থাকে তাহলে ডাবল বন্ড, যদি তিনটা থাকে ট্রিপল বন্ড। তিনটার বেশি সম্ভব না, সো তিনটা বন্ড থাকলে আমরা তখন ট্রিপল বন্ড দিতাম। এবং ট্রিপল বন্ডের একটা এক্সাম্পল এখনই দেখবো, নাইট্রোজেন আর নাইট্রোজেন। ওকে, আচ্ছা, সো এখন দেখি নাইট্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে কিভাবে বন্ড ফর্মেশন হয়। নাইট্রোজেন গ্যাস। সো একটা নাইট্রোজেনের আউটার শেলে হচ্ছে 5টা ইলেকট্রন, আমরা জানি 1 2 আর হচ্ছে 3 4 5। আর এখন নাইট্রোজেনের দরকার কি? আরও 3টা ইলেকট্রন, রাইট? ওর 2টা আছে এখানে, এখানেও 3টা আছে, সো ওর দরকার হচ্ছে আরও 3টা ইলেকট্রন যদি থাকতো তাহলে ওর জন্য সুবিধা হতো, ও স্টেবিলিটি গেইন করতে পারতো। সো আমরা সিমিলারলি আরেকটা নাইট্রোজেনকে নিলাম, যারও সেম প্রবলেম, যে তারও আরও 3টা ইলেকট্রন হলে সে অক্টেট রুল ফলো করতে পারবে। ক্লিয়ার? সো এখন দেখো, তারা যদি নিজেদের মধ্যে শেয়ারিংটা করে, এই তিনটা ইলেকট্রন ইউজ করে যদি তারা শেয়ার করে, এই 1 2 3, তাহলে দেখো উপরের নাইট্রোজেনটা এখন বলতে পারবে তার টোটাল 3 + 3 + 2 8টা ইলেকট্রন আছে। নিচের নাইট্রোজেনটা বলতে পারবে তার কাছে 3 + 3 + 2 = 8টা ইলেকট্রন আছে। সো দুইজনেই স্টেবল। আচ্ছা, এখন আমাকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে তাহলে 3টা বন্ড, দ্যাটস ওয়াই আমরা 3টা দাগ দিব, মানে N ট্রিপল বন্ড N।
ক্লিয়ার? সো এটা হচ্ছে তার স্ট্রাকচারাল ফর্মুলা। এখন আমাকে একটু বলো যে উপরের নাইট্রোজেনটার বেসিসেই বলো ওর লোন পেয়ার ইলেকট্রন কয়টা? প্রত্যেকটা ঠিক আছে। হ্যাঁ, এখানে আমাদের লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে 1। কেন? কারণ এই যে দেখো একটা পেয়ার তোমার বন্ডে যায়নি। ওকে, আর বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা এটার? ওকে, সো এটা হচ্ছে 3টা। হ্যাঁ, গুড। সো আমরা এখান থেকে তাহলে লোন পেয়ার আর বন্ড পেয়ারের আইডিয়াটা বুঝলাম যে এখানে তাহলে বন্ড পেয়ার ইলেকট্রন আছে 3টা আর লোন পেয়ার আছে হচ্ছে একটা। ওকে, সো নাইট্রোজেন দেখলাম। আমরা এরকম অনেক কম্পাউন্ড আছে, আস্তে আস্তে দেখি একটা একটা করে। নাইট্রোজেনের পর ধরো এরপর হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইডেরটা দেখি। কার্বন কার্বন হচ্ছে লাস্টে 4টা ইলেকট্রন। সো আউটার শেলে হচ্ছে ওর 4টা ইলেকট্রন। আর অক্সিজেন অক্সিজেনের আউটার শেলে হচ্ছে টোটাল 6টা ইলেকট্রন। সো কার্বনের দরকার আরও 4টা ইলেকট্রন অক্টেট ফিল আপ করার জন্য। অক্সিজেনের দরকার আর 2টা ইলেকট্রন। সো তারা দেখো এইভাবে যদি শেয়ার করে তাহলে কিন্তু তাদের দুজনেরই বেনিফিট। আমরা যদি এইটাকে এইটার কাছে নিয়ে আসি আর এটাকেও এখানে নিয়ে আসি, তাহলে দেখো এখানে যদি একটা বন্ড ক্রিয়েট করে দাও, এই দুইটার মধ্যে একটা বন্ড ক্রিয়েট করে দাও, এই দুইটার মধ্যে একটা বন্ড ক্রিয়েট করো, এই দুইটার মধ্যে একটা বন্ড, মানে এগুলো হচ্ছে শেয়ার্ড। এই দুইটা শেয়ার্ড একটা পেয়ার, এই দুইটা একটা শেয়ার্ড পেয়ার, এটা একটা শেয়ার্ড পেয়ার, এটা একটা শেয়ার্ড পেয়ার। ওকে, সো এখানে আমরা টোটাল কয়টা কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করলাম? 4টা, বা 2টা ডাবল বন্ড ক্রিয়েট করলাম, 2 ডাবল বন্ডস। ওকে, সো এখানে কার্বনের লোন পেয়ার এটার স্ট্রাকচারটা আমরা কি লিখতে পারি? সি ডাবল বন্ড ও, আর এদিকেও একটা ডাবল বন্ড ও। এই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার। আচ্ছা, এবার আমাকে বলো কার্বন ডাইঅক্সাইডের লোন পেয়ার কয়টা? এটার লোন পেয়ার কয়টা? লোন পেয়ার হচ্ছে 0। আর বন্ড পেয়ার? বন্ড পেয়ার হচ্ছে 4। ওকে, আর অক্সিজেনের জন্য লোন পেয়ার কয়টা? 2। আর বন্ড পেয়ার কয়টা? 2। ওকে, সো এই হচ্ছে আইডিয়া। আর এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচারাল ফর্মুলা। ক্লিয়ার? সো কার্বন ডাইঅক্সাইড দেখলাম, এরপর আমরা আরও দেখি এরপর কোনটা দেখাবো দাঁড়াও। আচ্ছা, এরপর আমি অ্যামোনিয়ারটা দেখাই। NH3 অ্যামোনিয়া। নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন থাকে? 5। 1 2 3 4 5। আর হাইড্রোজেনের ভ্যালেন্স শেলে হচ্ছে একটা ইলেকট্রন থাকে। সো শেয়ারিংটা কীভাবে হতে পারে? নাইট্রোজেনের আরও 3টা দরকার, হাইড্রোজেনের একটা হইলেই হবে। সো আমরা এভাবে করতে পারি, নাইট্রোজেনের এই যে 3টা ইলেকট্রন এখানে ফ্রি আছে, দেখো এই যে একটা, এই একটা, এই একটা।
মানে আনপেয়ার্ড অবস্থায় আছে তাদের সাথে আমরা এই হাইড্রোজেনটাকে শেয়ার করাই দিতে পারি। এইখানে একটা দিলাম, সিমিলারলি এইখানে আরেকটা দিলাম, সেখানে আরেকটা দিয়ে দিই, আর এখানে আরেকটা দিলাম। সো দেখো প্রত্যেকটা হাইড্রোজেনই এখন বেনিফিটেড হয়েছে, যেখানে তার 2টা করে ইলেকট্রন আছে, আর নাইট্রোজেন ওভারঅল বেনিফিটেড যে তার এখন টোটাল 1 2 3 4 5 6 7 8টা ইলেকট্রন আছে। আচ্ছা, সো অ্যামোনিয়ার স্ট্রাকচারটা দেখতে এর জন্য এরকম। অনেক সময় এইসব স্ট্রাকচারও তুমি লোন পেয়ারগুলো এঁকে দিতে পারো, আর তোমার যদি কখনো ইচ্ছা করে তুমি লোন পেয়ারগুলো আঁকতে পারবা এইসব জায়গায়। ওকে, আবার না আঁকলেও সমস্যা নেই। আচ্ছা, সো এখন অ্যামোনিয়ার নাইট্রোজেনে দেখো একটা লোন পেয়ার আর বন্ড পেয়ার হচ্ছে 3। বন্ড পেয়ার মানে হচ্ছে যে কয়টা বন্ড থাকে সেই কয়টাই। ওকে, আর হাইড্রোজেনের লোন পেয়ার 0 আর বন্ড পেয়ার 1। ওকে, সো অ্যামোনিয়া দেখলাম, আর এরপর আমরা আরেকটা দেখে শেষ করি যে CH2Cl2, এটাকে বলা হয় ডাইক্লোরোমিথেন। সো এই ডাইক্লোরোমিথেন CH2Cl2 এর স্ট্রাকচারটা দেখতে এরকম, সি এদিকে এইচ এদিকে এইচ, এখানে এইচ মানে এইচটা অন্য পাশে থাকতে পারে, ওইটা ব্যাপার না। এইচ এখানে সিএল, এখানে দিলাম সিএল। সো এটার স্ট্রাকচারটা এরকম হওয়ার রিজন হচ্ছে কার্বনের টোটাল 4টা ইলেকট্রন ভ্যালেন্স শেলে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন ভ্যালেন্স শেলে, আর ক্লোরিনের 7টা ইলেকট্রন ভ্যালেন্স শেলে। দেখো আমাদের ক্লোরিনের দরকার আর একটা ইলেকট্রন, তাহলে তার অক্টেট ফিল আপ হবে। ওকে, সো ক্লোরিনের দরকার আর জাস্ট একটা ইলেকট্রন, তাহলে তার অক্টেট ফিল আপ হবে। হাইড্রোজেনের আর একটা ইলেকট্রন হয়ে গেলে তার ডুয়েট রুলটা ফিল আপ হবে। আর কার্বনের ওভারঅল 4টা ইলেকট্রন দরকার, তাতে তার অক্টেট ফিল আপ হবে। সো দেখো তারা নিজেদের মধ্যে কীভাবে শেয়ারিংটা করবে। এইখান থেকে আমরা একটা হাইড্রোজেন এই কার্বনের এক পাশে দিয়ে দিব, মানে শেয়ারিংয়ের জন্য, যে ওদের মধ্যে একটা বন্ড ফর্ম হোক। আর এখানেও আমরা একটা হাইড্রোজেন দিয়ে দিলাম, আর একটা ক্লোরিনকে আমরা এইখানে দিয়ে দিচ্ছি। ক্লোরিনটাকে একটু মডিফাই করি। হ্যাঁ, এই ক্লোরিনটাকে সাপোজ আমরা এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম, বা একটু নিচে দিই এখানে, আর এই ক্লোরিনটাকে আমরা এখানে দিলাম। দেখো সবার ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়েছে কিনা। হাইড্রোজেনের 2টা আছে এখন, মানে এখানে বন্ডগুলো কোথায়, বন্ডগুলো ফর্ম হয়েছে এই সব জায়গায়। এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা কোভ্যালেন্ট বন্ড, এই একটা কোভ্যালেন্ট বন্ড। আর দেখো এই ক্লোরিনের 8টা ইলেকট্রন হয়েছে, এই ক্লোরিনের 8টা ইলেকট্রন, এই হাইড্রোজেনের 2টা, এই হাইড্রোজেনের 2টা। সো আমরা এইটাকে এর জন্য এভাবে আঁকি যে কার্বন এইচ এইচ সিএল সিএল। ওকে, এখানে দেখো ক্লোরিনের কিন্তু 3টা করে লোন পেয়ার ইলেকট্রন, আর কারো কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই। আর ক্লোরিনের কিন্তু একটা করে বন্ড পেয়ার ইলেকট্রন, আর কার্বনের হচ্ছে 4টা বন্ড পেয়ার ইলেকট্রন, হাইড্রোজেনের একটা বন্ড পেয়ার ইলেকট্রন। ওকে, সো আমরা এখন তাহলে যে কোনো কোভ্যালেন্ট কম্পাউন্ড যদি আসে, যে কোনো না মানে বেসিকগুলো যদি আসে আমরা করতে পারবো। ওকে, আবার তুমি চাইলে লিউইস স্ট্রাকচার এভাবে না এঁকে তুমি নর্মালি একটা ফুল অ্যাটম এঁকেও করতে পারো, যে ফার্স্টে কার্বন, দেন তার ফার্স্ট অরবিটে 2টা ইলেকট্রন, তারপর আবার সেকেন্ড অরবিট, সেখানে 4টা ইলেকট্রন। ফুলটা এঁকেও করতে পারো, সমস্যা নেই। আবার যদি এইটুকু এঁকে রাখো তাহলেও সমস্যা নেই। ওকে, সো এইভাবে হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো ফর্ম হয় অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়। কোভ্যালেন্ট বন্ড হচ্ছে অনলি ফর তোমার নন মেটালস, অ্যান্ড কোভ্যালেন্ট কম্পাউন্ডের
অনেক এক্সাম্পল হতে পারে, যেমন আমরা যে ভিনেগার ইউজ করি, ভিনেগার হচ্ছে বেসিক্যালি CH3COOH, মানে এটাকে বলা হয় ইথানোয়িক অ্যাসিড। তো এই ভিনেগার একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। তারপর সুগার একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। ওকে, সুগার হচ্ছে বেসিক্যালি গ্লুকোজ C6H12O6। তারপর এই যে হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, নাইট্রোজেন গ্যাস, সবই হচ্ছে কি কোভ্যালেন্ট কম্পাউন্ড। ওকে, সো কোভ্যালেন্ট কম্পাউন্ডের অ্যামাউন্ট অনেক বেশি, আর কারণ এটা হচ্ছে ইজি, নন মেটালের মধ্যে জাস্ট ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমেই কম্পাউন্ড ফর্ম হতে পারে। তারপর ওয়াটার, একটু আগেই দেখলাম, তারপর অ্যামোনিয়া, তারপর হচ্ছে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখলাম, এগুলো সবই হচ্ছে অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট কম্পাউন্ডের এক্সাম্পল। আর এই ইথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচারটা দেখতে এরকম, মানে এগুলো অনেক হায়ার লেভেল কোভ্যালেন্ট কম্পাউন্ড আর কি, মানে এগুলো অ্যাকচুয়ালি দেখাইতে অনেক টাইম লেগে যাবে আর কি, বুঝতে পারছো? সো এগুলো শিখবা, ইথানোয়িক অ্যাসিড তোমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় শিখবা। সো আমরা বেসিক কিছু কম্পাউন্ডের স্ট্রাকচারাল ফর্মুলা মনে রাখবো, আমি এখানে যেগুলো দেখাইছি এগুলো মনে রাখলেই হবে, যে স্ট্রাকচারাল কম্পাউন্ড কীভাবে লিখতে হয়, এই ফর্মুলা কীভাবে লিখতে হয়। ওকে, সো আমাদের কোভ্যালেন্ট বন্ড রিলেটেড আইডিয়াটা আই হোপ ক্লিয়ার হয়েছে। সো এখন এই কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলোর কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো আমরা একটু লিস্ট করি। সো এখানে হেডিং দেই প্রপার্টিজ অফ একটু ওয়েট করো। Properties of covalent compounds. So covalent compoundদের কি কি প্রপার্টি আছে? ওদের মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট অনেক লো, মানে ওরা খুব দ্রুত গলে যায় বা ওরা খুব দ্রুত ভেপারাইজড হয়ে যায়, যেটা আয়নিক কম্পাউন্ডগুলোর থেকে ডিফারেন্ট। আয়নিক কম্পাউন্ডে কিন্তু মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট অনেক হাই হয়। তুমি চিন্তা করো যে তুমি যদি তোমার কাছে যদি সল্ট থাকে, সেই সল্টকে যদি তুমি লিকুইড বানাইতে চাও, তোমার কিন্তু অনেক হিট দেওয়া লাগবে। ওকে, সো আর তুমি যদি অন্য কোনো কিছুকে ধরো মেল্ট করতে চাও, ফর এক্সাম্পল ওয়াটারকে কিন্তু মানে আইসকে কিন্তু মেল্ট করা অনেক ইজি, আবার ভেপোরাইজ করাও অনেক ইজি, 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নিলেই হয়ে যায়। সো মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট আর ভেরি লো। তারপর এই কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে আরও একটা প্রপার্টি হচ্ছে সলিউবিলিটি, বা বাংলায় হচ্ছে দ্রাব্যতা। আচ্ছা, এগুলোর বাংলা হচ্ছে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক। তোমার সলিউবিলিটির ক্ষেত্রে আমরা সবসময় একটা কথা মাথায় রাখবো, লাইক ডিজলভস লাইক, লাইক ডিজলভস লাইক। লাইক ডিজলভস লাইক মানে যে যেমন সে তেমন জিনিসকেই গোলাইতে পারে। যেমন মানে এখানে অবশ্যই এখানে একটা এক্সেপশন আছে, এক্সেপশন হচ্ছে ওয়াটার। ওয়াটারকে একটা আয়নিক কম্পাউন্ডের মতোই ট্রিট করা যায়। অ্যাকচুয়ালি এখানে আরও কিছু ব্যাপার আছে, আমি একটু বলি যে এই কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো দুই টাইপের হয়। কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর অফ টু টাইপস। একটা হচ্ছে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড বা পোলার সমযোজী যৌগ। এটা তোমাদের অ্যাকচুয়ালি সিলেবাসে ওইভাবে নাই, বাট জাস্ট বোঝার জন্য আমি একটু বলতেছি। পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড আর একটা হচ্ছে নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড বা অপোলার সমযোজী যৌগ। এখন এই পোলারিটি জিনিসটা কি, আমি একটু ওইটা বুঝে দেন এই সলিউবিলিটি আর এরপর আরও একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে কন্ডাক্টেন্স বা তড়িৎ পরিবাহিতা, সেটাতে আসতেছি।
লাইক ডিসলভস লাইকের, আচ্ছা এখানে এক্সেপশনটা ডিসকাশন করার আগে একটু বলে রাখি যে সলিবিলিটির ব্যাপারটা হচ্ছে লাইক ডিসলভস লাইক দিয়ে আমরা বোঝাই যে যেমন কম্পাউন্ড সে তেমন জিনিসকেই ডিসলভ করতে পারে বা দ্রবীভূত করতে পারে বা গোলা দিতে পারে, সহজভাবে বলি। মানে তুমি যদি একটা আয়নিক সলভেন্টের মধ্যে বা একটা আয়নিক দ্রাবকের মধ্যে একটা আয়নিক সলিউট দাও বা একটা আয়নিক দ্রব্য দাও, তখন এটার মধ্যে গুলতে পারবে, মানে সলিউবল। সিমিলারলি তুমি যদি একটা কোভ্যালেন্ট সলভেন্টের মধ্যে একটা কোভ্যালেন্ট সলিউট দাও বা একটা সমযোজী দ্রব্য দাও, সেও এটা গোলাইতে পারবে। বাট তুমি যদি কোভ্যালেন্ট সলভেন্টের মধ্যে আয়নিক সলিউট দাও, এটা ডিসলভড হবে না। এক্সেপশন হচ্ছে ওয়াটার যখন সলভেন্ট হিসেবে থাকে তখন ওইটা আবার এক্সেপশন। আর তুমি যদি আয়নিক সলভেন্টের মধ্যে কোভ্যালেন্ট সলিউট দাও, এটাও তোমার ডিসলভড হবে না বা এটা ওটার ভিতরে গুলবে না। সো আর কন্ডাক্টেন্স হচ্ছে যে আয়নিক কম্পাউন্ডস ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি বাট কোভ্যালেন্ট কম্পাউন্ডস ক্যানট। আয়নিক কম্পাউন্ডস ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। সলভেন্ট হচ্ছে দ্রাবক আর সলিউট হচ্ছে দ্রব্য। ওকে, সো আয়নিক কম্পাউন্ডস ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি but covalent compounds cannot. ওকে, কোভ্যালেন্ট কম্পাউন্ডরা, এখানে এক্সেপশন আছে ওয়াটার কিন্তু কারেন্ট কন্ডাক্ট করতে পারে। সো এই যে এক্সেপশনগুলো কেন ক্রিয়েট হচ্ছে, কারণ কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে দুইটা সাব ক্লাস আছে। একটা হচ্ছে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড বা পোলার সমযোজী যৌগ, আর আরেকটা হচ্ছে নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড বা অপোলার সমযোজী যৌগ। এই পোলার কথাটা আসছে কি, পোল থেকে। সো আমি একটু এটা এখানে বোঝাই যে এই পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড জিনিসটা কি। যেমন ওয়াটার হচ্ছে একটা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। এখন একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডে পোলারিটি ক্রিয়েট হয়, বাংলাতেও পোলারিটি বলে। সেই পোলারিটি কখন ক্রিয়েট হয়, সব কেসে হয় না। সো আমি এখানে ওয়াটারের এক্সাম্পলটা দিচ্ছি, আর আরেকটা হচ্ছে অক্সিজেনের এক্সাম্পলটা দিচ্ছি, আর এর পাশাপাশি আমি হাইড্রোজেনের এক্সাম্পলটাও দিব। সো পোলারিটি ক্রিয়েট হয় হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির জন্য, ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। আমরা দেখো লাস্ট চ্যাপ্টারে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে ডিটেলস পড়ে আসছিলাম, ওইখানেও আমি এই কোভ্যালেন্ট বন্ডের ব্যাপারে আইডিয়া দিয়েছিলাম যে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে একটা কোভ্যালেন্ট বন্ডে যে কোনো একটা অ্যাটমের ইলেকট্রনকে টেনে নেওয়ার টেন্ডেন্সি। নর্মালি একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডে কি থাকে, দুইটা, মানে একটা বন্ডের দুই পাশে দুইটা ইলেকট্রন থাকে, এটা দুইজনের। অক্সিজেনের থাকে হচ্ছে এরকম, অক্সিজেনের এরকম 6টা ইলেকট্রন, আর এই বন্ডের এই পাশে যে ইলেকট্রনটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেনের। আমরা এইগুলো বুঝি এখন। সো এই অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে হাইড্রোজেন থেকে বেশি, রাইট? En of electronegativity of oxygen is greater than electronegativity of hydrogen. সো ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনেশন কী ছিল, যে একটা কোভ্যালেন্ট বন্ডে দুইটা অ্যাটমের মধ্যে যার শেয়ার্ড ইলেকট্রনটা টেনে নেওয়ার টেন্ডেন্সি বেশি, বা যার চুরি করার টেন্ডেন্সিটা বেশি, মানে এটা তো শেয়ার্ড, বাট এখন অক্সিজেনের এইখানে এই দুইটাকেই নিজের দিকে অ্যাট্রাক্ট করার টেন্ডেন্সি বা টেনে নেওয়ার টেন্ডেন্সিটা একটু বেশি। ওকে, সো এর জন্য আমরা বলি যে ইলেকট্রোনেগেটিভিটি অফ অক্সিজেন হচ্ছে বেশি আর ইলেকট্রোনেগেটিভিটি অফ হাইড্রোজেন হচ্ছে কম। সো এটার জন্য যেটা হয় যে অক্সিজেন এই দুইটা ইলেকট্রনকেই তার দিকে টেনে ধরে রাখে, মানে দুইটা ইলেকট্রন তো নর্মালি শেয়ার ছিল, বাট অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশির জন্য অক্সিজেন এই দুইটা ইলেকট্রনকেই তার দিকে টেনে ধরে রাখছে, মানে সে এই ইলেকট্রনটাকেও তার অনেক কাছাকাছি নিয়ে রাখছে। ক্লিয়ার? আবার মানে পুরোপুরি নিতে পারে নাই, ওইটা এখনও হাইড্রোজেনের কাছে আছে, বাট হাইড্রোজেন থেকে কি সেটা অনেক দূরে সরে গেছে। দেখো আমরা কি বলতে পারি, এখানে হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা অনেক
দূরে সরে গেছে। আবার অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি দেখে অক্সিজেন এই পাশেও এই বন্ডের ইলেকট্রন দুইটাকে নিজের দিকে জোরে টেনে নেবে। ওকে, সো হাইড্রোজেন অলমোস্ট এই ইলেকট্রনটা লুজ করে ফেলতেছে, মানে এখনও লুজ করে নাই বাট করে ফেলবে অবস্থা, মানে যদি কখনো অক্সিজেন চলে যায় সে হাইড্রোজেনের ইলেকট্রন সহ চলে যাবে, মানে অক্সিজেন এতটাই খারাপ আর কি। সো সে এই হাইড্রোজেনেরও ইলেকট্রনগুলো নিয়ে যাবে, মানে তার একটা চুরি করার টেন্ডেন্সি আছে যে আমি হাইড্রোজেনেরটাও নিয়ে নিব। সো দেখো এখানে কিন্তু হাইড্রোজেন থেকে তার ইলেকট্রন দূরে সরে গেল। সো অক্সিজেন কি মানে ইলেকট্রনগুলো এখনও পুরোপুরি নিয়ে নেয় নাই বাট নিজের কাছে টেনে ধরে রাখছে। দ্যাটস ওয়াই আমি বলতে পারি অক্সিজেন মানে যে কোনো একটা জিনিস যখন ধরো ইলেকট্রন রিসিভ করে বা ইলেকট্রন নেয় নতুন করে, তখন ওইটা কি হয়, অ্যানায়নে কনভার্ট হয় না? সো এইটাও কি সিমিলারলি অ্যানায়নে কনভার্ট হবে, বাট এটা কি কমপ্লিটলি অ্যানায়ন হয়েছে? মানে এখানে কি এমন হয়েছে যে ও হাইড্রোজেন থেকে পুরোপুরি ইলেকট্রনটা নিয়ে নিছে? ওইটা তো হয় নাই, হাইড্রোজেনের এখনও ইলেকট্রনটা আছে বাট হাইড্রোজেন থেকে দূরে আছে। সো এর জন্য আমরা এই টাইপের অ্যানায়নকে বলি পার্শিয়াল অ্যানায়ন, আর এগুলোকে লেখা হয় ডেল্টা নেগেটিভ দিয়ে। মানে এখানে অক্সিজেনের চার্জ কিন্তু আমরা নেগেটিভ বলবো না, আমরা বলবো এই পাশে একটা ডেল্টা নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়েছে, এই পাশে একটা আবার এই পাশেও একটা। আবার হাইড্রোজেন যে সে ইলেকট্রন ডোনেট করতে চায় না বাট অক্সিজেন মানে নিজেই টেনে নিয়ে চলে যাচ্ছে, বাট এখনও পুরোপুরি নেয় নেই। সো হাইড্রোজেন যদি পুরোপুরি নিয়ে নিত তাহলে হাইড্রোজেন কী হয়ে যেত, প্লাস, মানে সে তার যে লাস্ট ইলেকট্রন ছিল সেটাও তার কাছে আর নাই। বাট যেহেতু পুরোপুরি নেয় নাই, এখনও মানে হাইড্রোজেন থেকে এটা দূরে সরে গেছে, অলমোস্ট চলে যাচ্ছে, সো এর জন্য আমরা এটাকে বলি ডেল্টা প্লাস বা ডেল্টা পজিটিভ বা পার্শিয়াল ক্যাটায়ন। সো একটা কোভ্যালেন্ট কম্পাউন্ডে দুইটা অ্যাটমের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি যখন ডিফারেন্ট হয় তখন দেখা যায় কেউ একজন ডেল্টা মাইনাস হয়, কেউ একজন ডেল্টা প্লাস হয়। কাইন্ড অফ এটা হচ্ছে কাইন্ড অফ একটা ক্যাটায়ন, মানে পার্শিয়াল ক্যাটায়ন, কাইন্ড অফ ক্যাটায়ন, আর এটা হচ্ছে একটা কাইন্ড অফ অ্যানায়ন। সো এই টাইপের কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো যদিও কোভ্যালেন্ট বাট স্টিল তাদের মধ্যে তাদের বিহেভিয়ারটা কেমন, একটা আয়নিক কম্পাউন্ডের মতো, যদিও পুরোপুরি আয়নিকও না, তারা আসলে কোভ্যালেন্টই বাট কিছুটা আয়নিক কম্পাউন্ডের মতো মানে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স তাদের মধ্যে দেখা যায়। সো এই পোলারিটিটা ক্রিয়েট হয় যখন দুইটা আলাদা আলাদা অ্যাটম একটা কোভ্যালেন্ট বন্ডে থাকে, যেমন অক্সিজেন আর হাইড্রোজেন। বাট আবার এই কেসে দেখো এইখানে এটা কিন্তু হবে না, এটা কিন্তু নন পোলার। কেন? কারণ অক্সিজেন ঠিক আছে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সে চায় দুইটা ইলেকট্রনকেই তার দিকে টেনে নিতে, বাট তার কিন্তু এবার ইকুয়াল রাইভাল আছে যে এই অক্সিজেনটাও কিন্তু ইলেকট্রন দুইটা দুই দিকে টানবে। সো দুইটা দুই দিকে টানার কারণে এটা অ্যাকচুয়ালি কোনো দিকেই যাবে না। সো এখানে কোনো পোলারিটি বা কোনো ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ ক্রিয়েট হবে না, মানে দুইটাই ইকুয়ালি ব্যালেন্সড থাকবে। সো এইগুলো হচ্ছে কি নন পোলার। এই টাইপের কোভ্যালেন্ট কম্পাউন্ডকে আমরা বলি নন পোলার। আবার অনেক সময় দেখা যায় যে দুইটা সেম টাইপের কম্পাউন্ড না হওয়া সত্ত্বেও নন পোলারিটি ক্রিয়েট হতে পারে। দেখা যায় কার্বন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা কম হওয়ার কারণে কার্বন হাইড্রোজেন থেকে ইলেকট্রন চুরি করতে পারে না, বুঝতে পারছো? সো দেখা যায় যে তখনও এটা নন পোলার থাকে। মানে পোলারিটির ব্যাপারটা এরকম, যখন দুইটা অ্যাটমের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স অনেক বেশি হয় তখন যে কেউ একজন মানে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে ডেল্টা নেগেটিভ, আর যার ইলেকট্রো পজিটিভিটি বেশি সে ডেল্টা পজিটিভে কনভার্ট হয়। আর এই টাইপের কম্পাউন্ডকে আমরা বলি পোলার কম্পাউন্ড বা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। ওয়াটার হচ্ছে একটা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। এর জন্যই তুমি যখন অ্যাসিডের রিয়াকশন পড়ছিলা তুমি দেখতা যে এটা H প্লাস আর এটা Cl মাইনাস। কথা হচ্ছে এটা তো ক্যাটায়ন অ্যানায়ন না, তাহলে এইভাবে ভাঙলো কীভাবে? এখানে ভাঙার রিজন হচ্ছে যে ক্লোরিন হচ্ছে ডেল্টা নেগেটিভ, মানে সে দুইটা ইলেকট্রনকে নিজের দিকে টেনে ধরে রাখছে, আর হাইড্রোজেন হচ্ছে ডেল্টা পজিটিভ। সো যখনই তাদের মধ্যে বন্ডটা ভেঙে যাবে ক্লোরিন কি করবে, সেলফিশের মতো বা চোরের মতো এই দুইটা ইলেকট্রনকেই নিজের সাথে নিয়ে চলে যাবে। সো যখন ক্লোরিন একটা এক্সট্রা ইলেকট্রন পেয়ে যাবে সে কি এখন ক্লোরিন মাইনাস। এক্সট্রা কেন বলতেছি, কারণ এইটা তো তার না, এটা তো হাইড্রোজেনের ছিল, সে জোর করে হাইড্রোজেন থেকে নিয়ে নিছে, আর এর জন্য হাইড্রোজেন কী হয়ে গেছে H প্লাস। ক্লিয়ার? সো HClও একটা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। এরকম পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলোর ক্যারেক্টারিস্টিক্স একটু ডিফারেন্ট, মানে ওরা বলা যায়
কোভ্যালেন্ট বন্ড, বাট ওদের মধ্যে কিছুটা হলেও আয়নিকের তোমার ক্যারেক্টারিস্টিক্স আছে। ওকে, সো এখানে একটু আজকে এই কয়েকটা ক্যারেক্টারিস্টিক্সই থাক, যে সলিউবিলিটি কি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কি। আমরা নেক্সট দিন কন্ডাক্টিভিটি নিয়ে আর একটু ডিসকাস করবো, আর নেক্সট দিন মেটালিক বন্ড পড়াই দিলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হবে। ওকে, তো সবাই বাসায় এগুলো একটু ভালোভাবে পড়ো, যা যা দেখাইলাম। আর ওই কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনটা প্র্যাকটিস করবো, পরীক্ষায় ওইটা দেয়, ক্রিয়েটিভে বলে যে এইটার কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনটা দেখো। আচ্ছা, সো এখন আমরা তাহলে হায়ার ম্যাথ দেখব। আমরা একটু পরে স্টার্ট করি। আর তোমাদের কারো, আচ্ছা, ওই একজনের কোশ্চেন ছিল যে তোমার একটা এরকম একটা বক্সকে আমরা যদি দুই সাইড থেকে দুইটা স্ট্রিং দিয়ে ঝোলায় রাখি, তখন যদি নিচেরটা ধরে জোরে টান দিই বা হ্যাচকা টান দিই, তখন নিচের সুতাটা ছিঁড়ে যায়। আর যদি আমরা যদি আস্তে টান দিই, তখন হচ্ছে উপরেরটা ছিঁড়ে। এরকম কোশ্চেনটা ছিল না? নুজাত কি আসো? ওকে, আচ্ছা, সো কোশ্চেন এরকম ছিল যে আমাদের এখানে একটা অবজেক্টকে এভাবে ঝুলায় রাখছি। সো উপরের টেনশনটা হচ্ছে, উপরের ওয়্যারটা বা স্ট্রিংটা বা সুতাটা হচ্ছে টেনশনে আছে, আর নিচেরটা হচ্ছে জাস্ট ঝুলানো। এখন ফার্স্ট কেস হচ্ছে আমি যদি খুব জোরে টান দিই, মানে সাডেনলি নিচেরটা ধরে জোরে টান দিই, বাসায় এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, খুব জোরে যদি টান দাও তখন দেখা যাবে এই সুতাটা ছিঁড়ে গেছে। এটার রিজন হচ্ছে তুমি যখন সাডেনলি সুতাটা ধরে টান দিবা, নিচেরটাকে ধরে টান দিবা সাডেনলি, তখন মানে অনেক জোরে টান দিতে হবে। তো সো অনেক জোরে যখন টান দিবা দেখা যাবে যে এই প্রত্যেকটা স্ট্রিংয়ের একটা ব্রেকিং স্ট্রেস বলতে একটা কথা আছে। এটা আমরা কোন চ্যাপ্টার তার বলি, ফিজিক্সের হুকস লয়ের একটা চ্যাপ্টার আছে, সেইখানে এটা দেখব যে প্রত্যেক স্ট্রিংয়ের একটা ব্রেকিং স্ট্রেস বলতে একটা টার্ম আছে। সো তুমি যখন অনেক জোরে টান দিবা, এটার সাথে সাথেই ওই ব্রেকিং স্ট্রেসের চেয়ে বেশি হয়ে যায়। আর একটা ওয়্যারে যখন ব্রেকিং স্ট্রেসের চেয়ে বেশি টেনশন ক্রিয়েট হয়, ধরো এই ওয়্যারটার ব্রেকিং স্ট্রেস হচ্ছে 50 নিউটন, এখন তুমি যদি এটাতে হঠাৎ করে 70 নিউটন দাও, এটার সাথে সাথে ছিঁড়ে যাবে, বুঝতে পারছো? সো এই ব্রেকিং স্ট্রেসের জন্য দেখা যায় যখন জোরে টান দিব, মানে সাডেনলি টান দিব, তখন আমার এটার সাথে সাথেই ব্রেকিং স্ট্রেসের জন্য কি হবে, ছিঁড়ে যাবে। এখন কথা হচ্ছে তাহলে উপরেরটা কেন ছিল না? দেখো, তুমি কিন্তু অনেক সাডেনলি এটাকে করছো, মানে ফোর্স দিয়ে টান দিছো। সো তোমার অ্যাকশন টাইমটা কী ছিল? অলমোস্ট জিরো। তুমি টান দিছো, সাথে সাথে ওটা ছিঁড়ে গেছে। সো এখানে কিন্তু ফোর্সটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেনি। মানে আমরা যখন এটাকে টান দিছি, ফোর্সটার এখানে কোনো মানে ইম্প্যাক্ট বা এখানে কোনো ইম্পালস নাই। ইম্পালস অফ ফোর্সকে অলমোস্ট জিরো। আর ইম্পালস যদি না থাকে তাহলে এই অবজেক্টটার এদিকে কোনো অ্যাক্সেলারেশনও ক্রিয়েট হবে না, মানে এই ব্লকটার। আর এদিকে যদি কোনো অ্যাক্সেলারেশন ক্রিয়েট না হয়, তাহলে এই ওয়্যারটা যেরকম ছিল সেরকমই থাকবে, বুঝতে পারছো? এখানে হালকা একটু অ্যাক্সেলারেশন ক্রিয়েট হবে, বাট ডেলটি ওই যে অলমোস্ট জিরো, বা সো ওই অ্যামাউন্টটা কি খুবই কম। সো এই উপরের ওয়্যারটার উপর আমাদের কোনো এক্সট্রা প্রেশার বা ফোর্স পড়তেছে না। ওকে, এখন আসি, যদি স্লোলি আস্তে আস্তে এটাকে নিচের দিকে টান দিই, তখন কি হবে? ধরো ইনিশিয়ালি এটার ভিতরে টেনশন হচ্ছে টি, এখন আমি নিচেরটাকে আস্তে আস্তে মানে নিচের দিকে প্রেস করতেছি, নিচের সুতাটাকে প্রেস করতেছি, তখন দেখা যায় উপরেরটা ছিঁড়ে যায়। এটার রিজন কি? সো এখানে তুমি ফোর্সটা অনেক আস্তে আস্তে অ্যাপ্লাই করতেছো, ধরো নিচের দিকে আস্তে আস্তে ফোর্স অ্যাপ্লাই করতেছো। সো তোমার এখানে কিন্তু অ্যাকশন টাইমটা অনেক বেশি, তুমি অনেকক্ষণ ধরে ওইটাকে আস্তে আস্তে নিচের দিকে জোরে টান দিচ্ছ। ওকে, সো এখানে অ্যাকশন টাইমটা কি অনেক বেশি। আর এই অ্যাকশন টাইমের জন্য এখানে এই ফোর্সের একটা ভালো অ্যামাউন্টের ইম্পালস ক্রিয়েট হবে। আর এই যে ফোর্সটা যেহেতু আমরা আস্তে আস্তে দিচ্ছি, সো এখানে যেহেতু ইনাফ টাইম ধরে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করতেছি, এই ফোর্সটা ট্রান্সফার হবে এই ব্লকের মধ্যে দিয়ে, ট্রান্সফার হবে কি এই ওয়্যারের মধ্যে। ওকে, সো তখন এই ওয়্যারটা দেখবে, আচ্ছা আমার তো এখন নিচে একটা ফোর্স অনেকক্ষণ ধরেই কাজ করতেছে, সো আমি যদি এই ব্লকটাকে স্টেশনারি রাখতে চাই, আমার এইটাকে ব্যালেন্স করতে হবে। সো উপরেরটা টেনশন কিন্তু এখন আর টি না থাকে কি হয়ে যাবে, টি প্রাইম হবে।
অ্যান্ড সেই টি প্রাইমটা কীরকম হবে, টি প্রাইম ইজ ইকুয়াল টু, টি প্রাইমকে ব্যালেন্স করতে হবে কী কী, এইটার ম্যাস, এইটার টেনশন প্লাস এইটার ওয়েট, আর এই যে সেকেন্ড যে ওয়ারটা আমি আস্তে আস্তে টান দিচ্ছি সেটা। আগেরবার এটা হয় নাই, কারণ আগেরবার ওই ফোর্সটা কাজই করছে 0 সেকেন্ডের মতো, তুমি টান দিছো আর এটা ছিঁড়ে গেছে সাথে সাথে। সো এবার এটা কিন্তু টি প্রাইমটা কিন্তু আমাদের এমজি এটাকেও ব্যালেন্স করতেছে, আবার এফকেও ব্যালেন্স করতেছে। সো একসময় তুমি যখন এফকে অনেক জোরে টান দিবা, ধরো ব্রেকিং স্ট্রেস পর্যন্ত না যাওয়ার আগেই এই ফোর্স বেড়ে যাওয়ার কারণে এই টি প্রাইমটাও কি অনেক বেড়ে যাবে, অ্যান্ড একসময় দেখা যাবে এই ওয়্যারটাই ব্রেকিং স্ট্রেস রিচ করে ফেলছে। সো তখন উপরেরটা ছিল ক্লিয়ার। এবার এটা তোমাদের বইয়ে একটা কোশ্চেন ছিল এই এক্সারসাইজে, নুজাত বুঝতে পারছো এটা? না, এখানে ওই যে একজন বলতেছে উপরের স্ট্রিংটার ব্রেকিং টেনশন কি নিচের স্ট্রিং থেকে কম থাকা লাগবে কিনা, না, দুইটা ইকুয়াল। আমরা এখানে আইডিয়াল কেস চিন্তা করতেছি, দুইটা সেম স্ট্রিং, মানে দুইটাই একই ম্যাটেরিয়ালের তৈরি। আলাদা আলাদা হইলে তখন এটা নাও হইতে পারে। দুইটা যদি সেমই হয় তখনও তুমি কি লিখতে পারবা, টি প্রাইম ইজ ইকুয়াল টু এমজি প্লাস এফ। সো ধরো তুমি যদি নিচেরটায় 20 নিউটন ফোর্স অ্যাপ্লাই করো আর এটার যদি ওয়েট 50 হয়, তাহলে উপরেরটার উপর অনেক বেশি ফোর্স ক্রিয়েট হয়ে যাবে, 70 নিউটন। সো একসময় দেখা যাবে এটা মানে এই নিচেরটা ব্রেকিং, ধরো দুইজনেরই ব্রেকিং স্ট্রেস হচ্ছে 60। সো দেখো তুমি নিচেরটাকে জাস্ট 20 নিউটন ফোর্সে টানার কারণেই এটা 70 নিউটনের উপরে চলে গেছে, মানে এটার সাথে সাথে কি ছিঁড়ে যাবে। সো তুমি যখন আস্তে আস্তে টানবা তখন এটা ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য বা ইম্পালস ক্রিয়েট করার জন্য ইনাফ টাইম পাবে, অ্যান্ড তখন এই ইকুয়েশনটা কাজ করবে। বাট যদি সাডেনলি টান দাও তখন এই ইকুয়েশনটা হওয়ার মতো টাইমই পাবে না, তখন দেখা যাবে নিচেরটাই এত জোরে টান দিছো যে সাথে সাথে ওইটা ছিঁড়ে গেছে, মানে ওর ব্রেকিং স্ট্রেস আগে তোমার অ্যাচিভ হয়েছে আর কি। ওকে, তো এটাই হচ্ছে এক্সপ্লেনেশন। আচ্ছা, আমরা এবার হায়ার ম্যাথ দেখি, একটু ওয়েট করো, আমি বের করি। আচ্ছা, হায়ার ম্যাথে হচ্ছে আমাদের তো অ্যাকচুয়ালি ইকুয়েশন চ্যাপ্টারটা প্রায় শেষ। সো আমরা ওইটার একটা লাস্ট আইডিয়া দেখব যে একটা গ্রাফ থেকে আমরা কিভাবে একটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি। আচ্ছা, তোমাদের জন্য একটা টাস্ক, তোমরা এটা একটু সলভ করো যে 5x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 এটা সলভ করলে কত আসে, এত ইকুয়াল 0। সো এখানে x এর ভ্যালু কি কি আসবে? সরি, এটা করো না, একটু ওয়েট, এটা করো এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা দাঁড়ো, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স মাইনাস 6, এটা সলভ করো তো। এক্স এর ভ্যালু দুইটা বের করো। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে 3r মাইনাস 2। সো আমরা এখান থেকে লিখতে পারি দুইটা সলিউশন হচ্ছে 3 and -2। ধরো